আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সোহেল শরীফের ইউটিউব চ্যানেলে। আজকে একটা ডিফারেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। প্রথমে বলে নিই, ক্রিকেট খেলায় এক ওভারে কয়টা বল? 6টা বল, তাই না? যদি এটা ফুটবল চ্যানেল এবং বাংলাদেশের জাতীয় খেলা ক্রিকেট না, কিন্তু যেহেতু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যে খেলা চলতেছে, তাই আমি ক্রিকেট নিয়ে প্রথমে শুরু করলাম। তো 6 নিয়ে আজকে একটু গল্প করব। আজকে না, পরবর্তী 2-3টা ভিডিওতে আমি একটু 6 নিয়ে গল্প করতে যাচ্ছি। সেই 6টা কি? সেটা হচ্ছে প্রিমিয়ার লিগ যেহেতু মোটামুটি জনপ্রিয় খেলা এবং ভারতীয় উপমহাদেশে আসলে ইংলিশ প্রিমিয়ার লিগটা বেশি দেখা হয় এবং আমরাও মোটামুটি ফেসবুকে ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে বেশি গল্প করি। তাই প্রথমটা শুরু করব প্রিমিয়ার লিগ নিয়ে। সর্বশেষ 6 কোন ক্লাব প্রিমিয়ার লিগ জিতেছে সেটা নিয়ে আজকের ভিডিওটা। তো 6 কেন, 5 না কেন? 5 তো একটা রাউন্ড ফিগার, কিন্তু 6 কেন? কারণ কি, ওই যে এক ওভারে 6টা বলছে, এই হিসাবে আমি 6টা নিয়ে আসছি। আচ্ছা, তো আমরা শেষ 6 কোন ক্লাব জিতেছে সেটা আগে বলি। সেটা হচ্ছে, 1 নম্বরে হচ্ছে ম্যানচেস্টার সিটি, যে এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তার আগে জিতেছে লিভারপুল, তার আগে জিতেছে চেলসি, তার আগে লিস্টার সিটি, তার আগে ম্যানচেস্টার ইউনাইটেড এবং তার আগে আর্সেনাল। আপনারা ভাইবেন না আর্সেনালকে আনার জন্য, যদিও আর্সেনাল একটা গুরুত্বপূর্ণ একটা এখানে কথা বলবো এবং আর্সেনাল এখন খুব ভালো কামব্যাক করতেছে। তারপরও মেনলি 6টা ক্লাব নিয়ে একটু আলোচনা করছি। তো ম্যানচেস্টার সিটি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, পেপ গার্দিওলার আন্ডারে আসলে অনেক বছর ধরেই ম্যানচেস্টার সিটি সমানে কাপ জিতে যাচ্ছে। মাঝখান থেকে লিভারপুল একটা জিতেছে, তার আগে চেলসি জিতেছে, তার পরবর্তীতে দেখা গেছে ম্যানচেস্টার সিটি আসলে সমানে কাপ জিতেই যাচ্ছে। তো 2023-24 সালে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, 2023-24 সালে ম্যানচেস্টার সিটি শেষ টাইটেলটা জিতে, যেটা এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতেছে এবং সর্বশেষ 5টা খেলা হেরেছে চ্যাম্পিয়ন্স লিগ এবং প্রিমিয়ার লিগ মিলে। কিন্তু তারপরও ম্যানচেস্টার সিটিকে কিন্তু প্রিমিয়ার লিগ থেকে ফেলে দেওয়ার মতো না। তারা কিন্তু মাত্র 6 কি 8 পয়েন্ট, আজকে খেলার ফলাফলের উপর নির্ভর করবে। লিভারপুল আর সাউথহ্যাম্পটনের খেলা আছে, তো লিভারপুল যদি জয় পায় তাহলে 8 পয়েন্ট ডিফারেন্সে থাকবে, যদি ড্র করে তাহলে 6 পয়েন্ট, আর না হলে 5 পয়েন্ট। যদিও সাউথহ্যাম্পটন হারানোর সম্ভাবনা খুবই কম, তারপরও ম্যানচেস্টার সিটি কিন্তু টাইটেল রেস থেকে এখনও সরে যায় নাই। তারপর আনফর্চুনেট টটেনহামের কাছে হারা, কিন্তু টটেনহাম বরাবরই কিন্তু ম্যানচেস্টার সিটিকে হারাচ্ছে। সো ম্যানচেস্টার সিটি এখনও টাইটেল ফাইটে আছে। তার পরবর্তীতে চলে যায় লিভারপুল। লিভারপুল কিন্তু প্রিমিয়ার লিগে একটা খুব গুরুত্বপূর্ণ দল, কিন্তু অনেকেই অবাক হবেন যারা লিভারপুল সমর্থন করেন তারা তো জানেনই, কিন্তু যারা সমর্থন করে না অথবা কম ফলো করেন তারা হয়তো বা জানবেন প্রিমিয়ার লিগ শুরু থেকেই কিন্তু লিভারপুল কখনোই প্রিমিয়ার লিগ জিতে নাই। যদিও তারা 18 বার ফার্স্ট ডিভিশন জয়ী ক্লাব, কিন্তু প্রিমিয়ার লিগ কিন্তু কখনো জিতে নাই। খুব কাছাকাছি আসলেও তারা কিন্তু বারবার ছিটকে পড়েছে এবং ক্লোপের আন্ডারে 19-20 মৌসুমে তারা কিন্তু প্রিমিয়ার লিগ প্রথমবারের মতো জিতে এবং খুব কমান্ডিংভাবে জিতে। শুধু তাই না, ক্লোপের আন্ডারে আসলে লিভারপুলটা ডিফারেন্ট লেভেলে চলে যায় এবং ক্লোপের আন্ডারে তারা অলরেডি একটা চ্যাম্পিয়ন্স লিগ জিতে, পরবর্তী সিজনে তারা প্রিমিয়ার লিগও জিতে। তো অনেকেরই স্বপ্ন পূরণ হয়। অনেকে আসলে প্রিমিয়ার লিগ জয় ছাড়াও লিভারপুলে অনেক সমর্থন আছে, প্রিমিয়ার লিগ জয় ছাড়াও মৃত্যুবরণ করেছে। কিন্তু তারপরও এরকম খুব কম মানুষ আছে যারা কিন্তু লিভারপুলের লাস্ট ফার্স্ট ডিভিশন জয় এবং প্রিমিয়ার লিগ জয় দুইটাই দেখতে পেরেছে। কিন্তু ক্লোপ চলে যাওয়ার পরে কি লিভারপুল হারায় গেছে? নো, আর্নে স্লট এসে আসলে লিভারপুলকে ডিফারেন্ট লেভেলে নিয়ে গেল। প্রিমিয়ার লিগে ইতিমধ্যে তারা শীর্ষে আছে, আজকে খেলা বাকি থেকেও। চ্যাম্পিয়ন্স লিগেও তারা কিন্তু শীর্ষ পজিশনে আছে, 4টা খেলার 4টাই জিতেছে। সো লিভারপুলকে কিন্তু আর্নে স্লট ডিফারেন্ট লেভেলে নিয়ে গেছে এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে লিভারপুল আর হারিয়ে যাওয়ার মতো অবস্থানে নাই। তার আগে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে হচ্ছে চেলসি, তাও 2016-17 মৌসুমে। তখন তাদের কোচ ছিল অ্যান্টোনিও কন্তে। তো কন্তেকে চেলসি নেওয়ার পিছনে কারণটা কি? কারণ কি, সে সিরিয়ালি জিতে এবং সে কমান্ডিংভাবে জিতার চেষ্টা করে। তার মেইন কাজ হচ্ছে জয় দরকার এবং চেলসিকে নিয়ে কিন্তু সে প্রিমিয়ার লিগ জিতে। কিন্তু আমি এখানে ইতালিয়ান জব থেকে আমি বলবো ফ্রেঞ্চ কানেকশনটা খুব গুরুত্বপূর্ণ। কারণ কি, নিকোলো কান্তে ফ্রেঞ্চ প্লেয়ার, ওই 4টা মৌসুম তার জীবনের সেরা 4টা মৌসুম ছিল এবং আমার দেখা অসাধারণ একটা খেলোয়াড়। কারণ কি, লিস্টার নিয়ে পরে গল্প করি। চেলসিতে সে চলে আসে 16-17 মৌসুমে এবং প্রথম মৌসুমেই কিন্তু চেলসির প্রথম মৌসুমে সে কিন্তু চেলসিকে প্রিমিয়ার লিগ ডেলিভার করে এবং সে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগ উইন হয় চেলসিকে নিয়ে। শুধু তাই না, 18 সালে ফ্রান্সকে নিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। আসলে কান্তের ছিল এই মৌসুমটা, এই কয়েকটা মৌসুম চমৎকার। এখন সে
অন্য লিগে চলে গেছে, ইউরোপ থেকে চলে গিয়েছে, কিন্তু তারপরে ইউরোপে যতদিন ছিল সে কিন্তু একটা ভয়ঙ্কর খেলোয়াড় হিসেবে রয়ে গিয়েছে। তো চেলসির গল্প তো রইলো, চেলসি ওটার পরে এখন আসলে হারিয়ে গেছে মোটামুটি, যদিও তারা মোটামুটি সেলিং ক্লাবও বলা যায় হয়ে গিয়েছে। প্রচুর পরিমাণ প্লেয়ার, প্রচুর টাকা খরচ করতেছে, কিন্তু জয় নেওয়ার চেষ্টা করছে বলে মনে করছি। তারপরে আসি লিস্টার সিটি, স্বপ্ন পূরণ যেটা বলে, একটা রূপকথার গল্প। সিনেমাতে যেমন আমরা দেখি যে আসছে, ফাইট দিচ্ছে, ওই কি জানি ভিনি ভিডি ভিসি, এলাম দেখলাম জয় করলাম, ঠিক এরকম লিস্টারের গল্প। ক্লদিও রানিয়ারি তাদের কোচ হিসেবে আসার পরে তারা সেকেন্ড ডিভিশন থেকে প্রিমিয়ার লিগে উঠে, প্রিমিয়ার লিগে ওঠা পরবর্তী মৌসুমেই তারা টাইটেল ফাইট দেয়। সো দ্যাট ওয়াজ আ গ্রেট জব, এবং ক্লদিও রানিয়ারি আসলে সেই ট্যাকটিক্যাল একটা ভূমিকা পালন করে। চেলসিকে নিয়ে সেই জিনিসটা পারে নাই, সেই জিনিসটা লিস্টার সিটিকে নিয়ে স্বপ্নটা পূরণ করেছে। ওয়েল, এখানে ওই যে কান্তের গল্পটা বলতে ভুলে গেছি, যে কান্তে আসলে এই খেলাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লিস্টার সিটি হয়ে সে খেলা শুরু করে, প্রিমিয়ার লিগে আসে এবং প্রিমিয়ার লিগে সবগুলা দলকে আসলে সে হেনস্থা করে। খুবই চমৎকার ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে কাজ করে। সাথে আরও দুইজনের গল্প না করলেই নয়, সেই দুইজন হচ্ছে জেমি ভার্ডি এবং রিয়াদ মাহারেজ। তারাও স্বপ্নের দুনিয়াতে উঠতেছিল। সাথে কাসপার্স মাইকেল, অবভিয়াসলি আরেকটা লেজেন্ডের ছেলে, সেও কিন্তু চমৎকার একটা ভূমিকা পালন করে। তো লিস্টার সিটির গল্পটা আসলে সিনেমার গল্পের মতোই, যে ইমোশনটা ফলো করেছে অথবা দেখেছে, আমার মনে হয় না তারা সহজে লিস্টার সিটি সেই অ্যাচিভমেন্টটা ভুলতে পারবে। তো তার আগে চলে যাই, এই গেল 4টা ক্লাবের নাম যারা চ্যাম্পিয়ন্স লিগ, যারা প্রিমিয়ার লিগ জিতেছে। তার আগে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। তো ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বশেষ জয়, শুধু তাই না, স্যার অ্যালেক্স ফার্গুসনের সর্বশেষ মৌসুম ছিল সেই মৌসুমটা 2012-13 সাল। তো ওই শেষ মৌসুমে এসে সে কিন্তু শেষ, মানে ওই কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। তো ফার্গুসনের শেষ ক্যারিয়ারের শেষ মৌসুমে সে কিন্তু প্রিমিয়ার লিগ জিতেই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ে। আনফর্চুনেটলি সেই ছাড়ার পর থেকে ম্যানচেস্টার ইউনাইটেড প্রচুর পরিমাণ কোচ চেঞ্জ করতেছে, প্রচুর পরিমাণ খেলোয়াড় কিনতেছে, শুধু তাই না অযথা টাকা ফেলতেছে। অযথা কেন অযথা বলতেছি, কারণ কি, এই যে ইউরো নামে একজন ডিফেন্ডারকে কিনলো, হ্যাঁ সে খুবই চমৎকার একটা ডিফেন্ডার, কিন্তু কোইন্সিডেন্টলি তার মাত্র 6 মাস ছিল কন্ট্রাক্টে, তার জন্য 63 মিলিয়ন, মানে 50 বা তার বেশি খরচ করার তো কোনো প্রয়োজন ছিল না। এত টাকা খরচ করে 6 মাসে কন্ট্রাক্ট ব্রেকডাউনের আসলে একটু অযথাই বলবো। শুধু তাই না, লিলে আসলে তাকে এবং ফনসেকা ছাড়ার পরে দেখা গেছে লিলে আরো শক্তিশালী দল হয়ে গেছে। মাদ্রিদের 2টা ক্লাবকে কিন্তু এবারে চ্যাম্পিয়ন্স লিগে হারিয়ে দিয়েছে। তো লিলে বলা যায় এদেরকে বিদায় করে আরো বড় স্ট্রং হয়ে গিয়েছে ওই টাকা খরচ করে নতুন নতুন ডিফেন্ডার কিনে। তো ইউরোর পিছে যেই টাকাটা খরচ করছে, ইউরো কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এখনো খেলার সুযোগই পায়নি। তো অযথা টাকা খরচ করা বলবো না তো কি বলবো। আর এর মাঝখানে তো টেন হাগ, মরিনহো, ডেভিড ময়েস, সোলস্কিয়ার, কত কত খেলোয়াড় আসলো গেল, লেজেন্ডদেরকে জাস্ট বিদায় দিচ্ছে। যদিও এখন নতুন কোচ মাত্র মৌসুমটা শুরু করেছে, প্রথম খেলায় চমৎকার খেলা দেখিয়েছে। অ্যামোরিনের সূচনাটা ভালো হইলো, দেখা যাক এখন অ্যামোরিন কি করতে পারে, কিন্তু কালের বিবর্তনে কি তারা হারিয়ে যাবে নাকি না, এটা আসলে একটা বড় বিষয়। তো এখন চলে যাই 6 নাম্বার দল, সেটা হচ্ছে আর্সেনাল। আপনারা আবার মনে করেন না আর্সেনালকে এখানে ঢুকানোর জন্য আমি 6 জনের নাম নিয়েছি, কিন্তু আর্সেনালের গল্প না করলেই নয়। লিস্টারকে যদি স্বপ্নের গল্প বলি, আর্সেনালের গল্পটা হচ্ছে কমান্ডিং জয়। 2003-04 মৌসুমে তারা আনবিটেন চ্যাম্পিয়ন হয়, আনবিটেন পুরো মৌসুমে সবগুলা ম্যাচ জিতে, কোনো ম্যাচ হারে নাই। আর্সেন ওয়েঙ্গার ছিল তাদের কোচ, এবং থিয়েরি অরি, বার্টক্যাম, গিলবার্তো সিলভা, লেহম্যান, মানে চমৎকার একটা দল, অসাধারণ একটা দল। এবং ওই মৌসুমটা দেখার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। তো কিভাবে আনবিটেন থেকে বা কমান্ডিং ভাবে, মানে আর্সেনালের খেলা দেখলে মনে হইতো যে সুন্দর খেলা, এখনো অনেক সুন্দর সুন্দর খেলা হয়, কিন্তু তখনকার আসলে আর্সেনালকে বলা যেত যে সুন্দর খেলার একটা নিদর্শন। এবং তারা যেভাবে অপ্রতিরোধ্যভাবে নিজেদেরকে গড়ে তুলেছিল, আমার কাছে মনে হয়েছিল যে আর্সেনাল আগামী 4-5 বছর এদেরকে হারানো সম্ভব না। কিন্তু ওই সর্বশেষ টাইটেলটা জিতার পরে, ওই শিরোপাটা জিতার পরে কিন্তু আর্সেনাল এখন পর্যন্ত প্রিমিয়ার লিগ অ্যাটলিস্ট জিতে নাই। মাঝখানে ছোট ছোট কয়েকটা টাইটেল জিতেছে, ইভেন ইউরোপিয়ান কাপও জিতেছে, একটা ইউরোপা লিগ, কিন্তু তারপরও আর্সেনাল কিন্তু কখনোই কমান্ডিং লেভেলে আর যেতে পারে না। আর্তেতার আন্ডারে ভালো খেলতেছে, কিন্তু একবারও আমার কাছে অন্তত মনে হয় না আর্তেতা তাদেরকে কাপ জিতেতে পারবে। কিন্তু ওই যে কেন আমি 6 নম্বর দল হিসেবে আর্সেনালকে আনছি, অপ্রতিরোধ্য দল বলে না,
ওই যে যেটা বললাম যে অপ্রতিরোধ্য খেলার পরে তারা কিন্তু হারিয়ে গিয়েছে। তারা 20 বছর হয়ে গিয়েছে, 20 বছর পরে ম্যানচেস্টার সিটিও কিন্তু তারা জিতেছে, সমানে জিতে গেছে। পেপ গার্দিওলা শেষ 5টা ম্যাচ ধরে কোনো ম্যাচ জিতে নাই। তো এইটাতেই আমার আসলে এই ভিডিওটা মাথার মধ্যে আসলো যে আর্সেনাল তখন যখন আনবিটেন রান দেওয়ার পরে আর্সেন ওয়েঙ্গারই কোচ ছিল, তাদের খেলোয়াড় কিন্তু তেমন একটা সেল হয় না, বরং নতুন আপগ্রেডের নতুন ভালো ভালো খেলোয়াড় আসছে, কিন্তু আর্সেনাল কিন্তু কখনোই আর টাইটেল ফাইট দিতে পারেনি। দিলেও কাছাকাছি গেলেও কিন্তু হারিয়ে গিয়েছে, মাঝখানে খেয়ে হারায় ফেলেছে। ম্যানচেস্টার সিটির কি সেই ঘটনাটা ঘটতে যাচ্ছে? এটা জাস্ট আমার একটা কোশ্চেন, কিউরিসিটি। এটা অবশ্য সময় বলে দিবে আসলে কি পেপ গার্দিওলা শেষ নাকি পেপ গার্দিওলা এখনো কন্টিনিউ করবে। কারণ কি পেপ গার্দিওলার অন্তত একটা জিনিস আমি বলবো, সে যদি খেলায় মনোযোগ থাকে সে ঘুরে দাঁড়াবে। কিন্তু গত 2টা ম্যাচে অন্তত তাকে দেখে মনে হচ্ছে না তার আসলে খেলার প্রতি মনোযোগ বসতেছে, যদিও কন্ট্রাক্ট রিনিউ করেছে। কিন্তু দেখা যাক, ম্যানচেস্টার সিটি আসলে স্ট্রং একটা দল, কিন্তু আর্সেনালের মতো তারাও কি হারিয়ে যাবে, সেটা আসলে সময়ের বিষয়। আজকে এখানেই রাখি, একটা লম্বা ভিডিও হয়ে গেল। আসলে 6টা দলের 6 মিনিট লাগার কথা ছিল, কিন্তু একটু বেশি গল্প করে ফেলেছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, এটা আপনাদের জন্য একটা ছোট্ট ক্লিপ। আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার কন্টেন্ট যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি অন্যান্য লিগ নিয়েও আলোচনা করব। যদিও আমার ইচ্ছা আছে অন্যান্য লিগ নিয়ে আলোচনা করা, তারপরে আপনাদের কথায় আমি কিন্তু আরেকটু ইন্সপাইরেশন পাবো, সো আমি আরেকটু মজা করে কথাগুলো বলতে পারবো। তো আপনারা যারা নতুন একটু সাবস্ক্রাইব করে নিয়েন, আর অবশ্যই লাইক দিবেন। এটা আপনাদের জন্য ছোট্ট একটা ক্লিক, কিন্তু আমার জন্য বড় একটা ইন্সপাইরেশন। তো এখানেই আজকে রাখছি। আসসালামু আলাইকুম।